আজ 14ই এপ্রিল সন্ধ্যার এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের খবরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইরানে কি সত্যি নিউক্লিয়ার বিস্ফোরণ হতে চলেছে? আর রাশিয়ার এই ভয়ানক হুমকিতে ইসরায়েলের অবস্থা কেন ভয়ে এমন কাঁটা হয়ে গেল? আসুন এই দুটো পয়েন্ট মাথায় রেখে রাশিয়ার তরফ থেকে আসা অ্যাটমিক বিস্ফোরণের সিগন্যালটা বোঝার চেষ্টা করি। দেখুন, আসলে রাশিয়া এবার ইসরায়েলকে সরাসরি আলটিমেটাম দিয়ে বলেছে যে পিছিয়ে যাও, নইলে ভয়ানক পরিণতির জন্য তৈরি থাকো। হ্যাঁ দর্শক, রাশিয়া ইসরায়েলকে একটা সরাসরি এবং বড়সড় হুমকি দিয়েছে আজ, কারণ ইসরায়েলের কিছু পদক্ষেপে যে কোনো সময় একটা অ্যাটমিক বিস্ফোরণ হতে পারে, আর এই বিস্ফোরণে শত শত রাশিয়ার নাগরিকের প্রাণও যেতে পারে। আর এই বিস্ফোরণ অন্য কোথাও নয়, খোদ ইরানের মাটিতেই হওয়ার আশঙ্কা রয়েছে। আজ 14ই এপ্রিলের দুপুরে আসা এই খবরের বিস্তারিতটা শুনে নিন, যা একটা খুব বড় বিপদের অ্যালার্ম বাজাচ্ছে। রাশিয়া ইসরায়েলকে পরিষ্কারভাবে সতর্ক করেছে যে ইরানের বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাছে তাদের বিমান হামলা, অর্থাৎ ইসরায়েলের এয়ার স্ট্রাইক, একটা বড় পারমাণবিক বিপর্যয়ের কারণ হতে পারে। পারমাণবিক পদার্থ ফেটে যেতে পারে, একটা অ্যাটমিক বিস্ফোরণ ঘটতে পারে। রাশিয়া ইসরায়েলকে বারবার এই মেসেজ পাঠিয়েছে যে এই হামলাগুলোর ফলে শুধু যে ওই অঞ্চল বিপদে পড়ছে তা নয়, বরং সেখানে থাকা রাশিয়ার এক্সপার্ট এবং সাধারণ মানুষদের জীবনেও সরাসরি বিপদ নেমে আসছে। রাশিয়ার সরকারি নিউক্লিয়ার কর্পোরেশন এখন বুশের থেকে তাদের প্রায় 600 এক্সপার্ট এবং কর্মীদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। আর এই খবর এটাই প্রমাণ করে যে রাশিয়া এখন আর কোনো ধরনের রিস্ক নেওয়ার মুডে একদমই নেই। আসুন দর্শক, রাশিয়া ইসরায়েলকে যে ওয়ার্নিং দিয়েছে তার ডিটেলসটা আরও একটু বুঝে নেওয়া যাক। মন দিয়ে শুনুন আর বুঝুন, ইরানে অ্যাটমিক বিস্ফোরণের বিপদ নিয়ে ঠিক কী কী ঘটছে বর্তমানে। রাশিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার এবং রাশিয়ান দূতাবাস ইসরায়েলি অফিসারদের কড়া ভাষায় ওয়ার্নিং দিয়েছে, বিশেষ করে ইরানের নিউক্লিয়ার সাইটে হওয়া হামলার কারণে। আজ 14ই এপ্রিলের দুপুরে রাশিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার বলেছেন, তোমরা আমাদের লোকজনকে বিপদে ফেলছো। রাশিয়া ইসরায়েলকে স্পষ্ট বলেছে, তোমরা আমাদের মানুষদের বিপদে ফেলছো। এটা একটা ভয়ঙ্কর খেলা, যা পুরো মিডল ইস্টের জন্য ধ্বংস ডেকে আনতে পারে। এটা এক্ষুনি থামাও। হ্যাঁ দর্শক, সম্ভাবনা আছে ইরানের নিউক্লিয়ার বিস্ফোরণ হতে পারে, আর ঠিক এই কারণেই রাশিয়া এই কড়া ওয়ার্নিং দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই হুমকির পর ইসরায়েল তাদের অপারেশনের পদ্ধতিতে কিছু পরিবর্তন এনেছে, মানে একটু হলেও ভয় পেয়েছে তারা। ইসরায়েলি সেনা বা আইডিএফ একেবারে ভিজে বেড়ালের মতো রাশিয়ার সামনে সাফাই গাইতে গিয়ে বলেছে, হুজুর, আমাদের এই বিপদের কোনো আন্দাজ ছিল না। আর তাদের অর্থাৎ ইসরায়েলের উদ্দেশ্য নাকি ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে থাকা রাশিয়ান স্টাফদের কোনো ক্ষতি করা ছিল না। ভাবুন একবার, একটা বিল্ডিংয়ের উপর তুমি বোমা ফেলবে আর বলবে যে শুধু ইরানিদের ক্ষতি হবে, রাশিয়ানদের কিছু হবে না, অথচ দুপক্ষই সেখানে উপস্থিত ছিল। কি অদ্ভুত কথা! এই চতুর ইসরায়েল এখন কতই না সাধু সাজছে। তারা ইচ্ছে করে নিউক্লিয়ার সাইটগুলোকে টার্গেট করছিল, ওই বুশেরের মতো জায়গা যেখানে রাশিয়ার 600 জন স্টাফ উপস্থিত ছিল। দেখুন, ব্যাপারটা কিন্তু শুধু দুটো দেশের মধ্যে ওয়ার্নিং আর সাফাই দেওয়ার মধ্যে আটকে নেই। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএই এর চিফ রাফেল গ্রেসিও বুশেরের কাছে হওয়া এই হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মাত্র 10 দিন আগে 4 এপ্রিলের একটা হামলায় সেখানে ইরানের একজন গার্ডও মারা গিয়েছিলেন। গ্রাসি এটাকে অত্যন্ত গুরুতর একটা বিষয় বলে উল্লেখ করেছেন। দর্শক, এতগুলো ওয়ার্নিং এই ইঙ্গিতই দিচ্ছে যে ঈশ্বর না করুন ইরানে এমন কোনো বিস্ফোরণ ঘটে যেতে পারে যার প্রভাব সামাল দেওয়ার জন্য কেউই প্রস্তুত নয়। পুতিনের এই সরাসরি হস্তক্ষেপ এখন এই যুদ্ধকে একটা নূতন মোড়ে এনে দাঁড় করিয়েছে। ইসরায়েল যদি রাশিয়ার এই ওয়ার্নিংটাকে হালকাভাবে নেয়, তাহলে এই সংঘাত শুধু মিডল ইস্টেই সীমাবদ্ধ থাকবে না, বরং এই পুরো অঞ্চলে একটা বিশাল ধ্বংসলীলা নেমে আসতে পারে। এখন দেখার বিষয় এটাই যে ইসরায়েল কি বুশেরের কাছে তাদের আগ্রাসী মনোভাব কমায় যদি আবার যুদ্ধ শুরু হয়, নাকি তারা আমেরিকার হাত ধরে পুতিনের এই কথাকে পাত্তা না দিয়ে এড়িয়ে যায়, সেটা আমরা দেখব। তবে মামলা কিন্তু খুবই সিরিয়াস।
চলুন এগিয়ে যাই, আরও কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। দর্শক, আরও একটা বড় খবর শুনে নিন। আমেরিকা আর ইরানের মধ্যে আবারও আলোচনার টেবিল সাজতে পারে, আর সেটা সম্ভবত পাকিস্তানেই হতে পারে। আজ সন্ধ্যার লেটেস্ট রিপোর্ট অনুযায়ী দুই দেশ সামনাসামনি বসে আলোচনার কথা ভাবছে, যাতে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই 6 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ থামানোর জন্য কোনো একটা চুক্তিতে পৌঁছানো যায়। মনে রাখবেন, সিজ ফায়ার চলাকালীন সময়টাকেও কিন্তু যুদ্ধের মধ্যেই ধরা হয়, কারণ ওটা কিন্তু এন্ড অব দ্য ওয়ার বা যুদ্ধের শেষ নয়। আজ 14ই এপ্রিল আসা এই খবরের আরও কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস জেনে নিন। আলোচনার এই নতুন রাউন্ড নিয়ে কথাবার্তা চলছে, এখনও কোনো কনফার্মেশন আসেনি। তবে এই পুরো বিষয়ে যে দেশটা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে তাদের একজন কূটনৈতিক দাবি করেছেন যে ইরান আর আমেরিকা দ্বিতীয় দফার এই আলোচনার জন্য রাজি হয়ে গেছে। মিডিয়েটরের দাবি, ইরান আর আমেরিকা আবার আলোচনার জন্য সম্মত হয়েছে। এই খবরটা এমন একটা সময়ে এলো যখন গত কয়েকদিন আগে পাকিস্তানে হওয়া আলোচনা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, আর ওদিকে গতকাল থেকে হরমুজ প্রণালীতে উত্তেজনা একেবারে চরমে পৌঁছে গেছে। তাই আজ 14ই এপ্রিলে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি, যদি এই আলোচনা সত্যিই শুরু হয় তবে এটাই হতে পারে যুদ্ধ থামানোর শেষ চেষ্টা। এরপরে আর কিছু করার থাকবে না, সোজাসুজি যুদ্ধই হবে। সিজফায়ারের মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এমন অবস্থায় গোটা বিশ্বের নজর এখন এদিকেই যে এবার কি কোনো মজবুত ফলাফল বেরিয়ে আসবে, নাকি পুরো অঞ্চলটা আবারও একটা বারুদের আগুনে ঝলসে যাবে। এবার আরও একটা ইম্পর্টেন্ট খবর শুনুন। আমেরিকা আর ইরানের মধ্যে আবারও একটা বড় চুক্তি নিয়ে তৎপরতা শুরু হয়ে গেছে। যেমনটা আমরা আপনাদের একটু আগেই বললাম, আজ 14ই এপ্রিল আসা খবর অনুযায়ী আমেরিকার ডেপুটি প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যে মিডল ইস্টের যুদ্ধ শেষ করার জন্য নতুন যে আলোচনা করা হয়েছে তাতে বেশ ভালো অগ্রগতি হয়েছে, কিন্তু এখন বল রয়েছে ইরানের কোর্টে। দর্শক, জেডি ভ্যান্স সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন যারা গত উইকেন্ডে পাকিস্তানে ইরানি অফিসারদের সঙ্গে দেখা করেছিল। যদিও 5 সপ্তাহের বেশি সময় ধরে চলা আমেরিকা আর ইসরায়েলের এই হামলা থামানোর জন্য আপাতত কোনো পাকাপাকি ডিল এখনো ফাইনাল হতে পারেনি। জেডি ভ্যান্স একটা ইন্টারভিউতে পরিষ্কার বলেছেন, আমার সত্যিই মনে হয় যে সব কিছু এখন ইরানের উপর নির্ভর করছে, কারণ আমরা আলোচনার টেবিলে অনেক কিছু রেখেছি এবং আমাদের রেড লাইনটাও একদম পরিষ্কার করে দিয়েছি। দেখুন, ভ্যান্সের এই বয়ান এই দিকেই ইশারা করছে যে আমেরিকা তাদের শর্ত আর ডিমান্ডগুলো ইরানের সামনে রেখে দিয়েছে। এখন সিদ্ধান্ত ইরানকে নিতে হবে যে তারা এই যুদ্ধ থামাতে কি কোনো পদক্ষেপ নতুন গ্রহণ করছে। এই বয়ান এমন একটা সময়ে এলো যখন সিজফায়ারের মেয়াদ শেষ হতে চলেছে, আর ওই অঞ্চলে উত্তেজনা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ইরান যদি এই শর্তগুলো মেনে নেয় তাহলে বড় কোনো চুক্তির আশা করা যেতে পারে, নইলে এই সংঘাত আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। কারণ আমরা আগের মিটিংয়েই দেখেছিলাম যে ইসলামাবাদে আমেরিকা অপ্রয়োজনীয় কিছু ডিমান্ড ইরানের সামনে রেখেছিল, আর ঠিক সেই কারণেই ইরান সেই মিটিং থেকে উঠে চলে এসেছিল। এখন গোটা বিশ্বের নজর ইরানের পরের পদক্ষেপের দিকে আটকে আছে যে জেডি ভ্যান্সের এই কথাগুলোর কি জবাব তারা দেয়। এবার আপনাদের জন্য আরও একটা বড় খবর আছে। ইরান আজ গোটা বিশ্বকে যে কড়া ওয়ার্নিং দিয়েছে সেটা শুনে নিন। হরমুজ প্রণালী নিয়ে সারা বিশ্বকে সতর্ক করেছে ইরান, আর অন্য কেউ নয়, এই ওয়ার্নিং দিয়েছেন স্বয়ং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান। তিনি ওয়ার্নিং দিয়েছেন যে যদি হরমুজের নিরাপত্তায় কোনো রকম আঘাত আনা হয় তবে এর পরিণতি হবে অত্যন্ত মারাত্মক, আর পুরো বিশ্ব বাণিজ্যের উপর এর খুব খারাপ প্রভাব পড়বে। আজ 14ই এপ্রিলের খবর অনুযায়ী পেজিশিয়ান এই কথার উপরে জোর দিয়েছেন যে ইরান সবসময় এই কৌশলগত রাস্তাটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছে। দর্শক, গতকাল সোমবার রাতে ইরানের প্রেসিডেন্ট এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর মধ্যে ফোনে বেশ দীর্ঘক্ষণ কথা হয়েছিল। সেই কথাতেই ইরান ফ্রান্সের কাছে তাদের এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এই কথাবার্তার সময় দুই নেতাই ওই এলাকার বর্তমান পরিস্থিতি, ইসলামাবাদে হওয়া ব্যর্থ আলোচনা এবং সিজফায়ার এগ্রিমেন্টের সম্ভাব্য আশা নিয়ে বিস্তারিত চর্চা করেছেন। আর পেজিশিয়ানের এই বয়ান এমন একটা সময়ে এলো
যখন সমুদ্রে আমেরিকান অবরোধের কারণে উত্তেজনা একদম চরমে। ইরান পরিষ্কার করে দিয়েছে যে এই রাস্তা পাহারা দেওয়ার জন্য তারা যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। আমেরিকা তাদের দিক থেকে অবরোধ তৈরি করেছে আর ইরান তাদের দিক থেকে। এর ফলে হরমুজ প্রণালীতে রাস্তা এখন আরও সরু হয়ে গেছে। এখন ফ্রান্স এবং অন্যান্য দেশগুলো এই চেষ্টায় মেতেছে যাতে আলোচনার মাধ্যমে কোনোভাবে এই সংঘাত রোখা যায়। কারণ যদি হরমুজের রাস্তা একটুও ডিস্টার্ব হয় তাহলে সারা পৃথিবীর ইকোনমিতে একটা বিশাল বড় ধাক্কা লাগবে। এবার পরবর্তী আরেকটি ব্রেকিং নিউজ শুনুন। ইরান এবার তাদের লোকসানের কড়ায় গন্ডায় হিসাব বুঝে নেবে। আর লোকসানও হয়েছে খুব ভারী মাত্রায়, বিলিয়ন বিলিয়ন ডলারের। যুদ্ধের কারণে হওয়া প্রাথমিক লোকসানের কাঁচা হিসেব ইরান গোটা বিশ্বের সামনে আজ তুলে ধরেছে। ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে আমেরিকা আর ইসরায়েলের হামলার ফলে এখনও পর্যন্ত ইরানের 270 বিলিয়ন অর্থাৎ 27,000 কোটি ডলারের ক্ষতি হয়ে গেছে। তবে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে এটা শুধুই একটা প্রাথমিক হিসেব, আসল লোকসান এর চেয়েও অনেক বেশি হতে পারে। আমি এই খবরটা আপনাদের 14ই এপ্রিল দাঁড়িয়ে শোনাচ্ছি। এবারের বিস্তারিত তথ্য আরও শুনুন। ইরানি নিউজ এজেন্সি তাসনিমের রিপোর্ট অনুযায়ী মোহাজেরানি বলেছেন যে আমাদের আলোচক দল যে ইস্যুটাতে সবথেকে বেশি জোর দিচ্ছে এবং যে বিষয়টা ইসলামাবাদের কথাতেও তোলা হয়েছিল তা হলো যুদ্ধের ক্ষতিপূরণ। তোমরা আসবে, সব ধ্বংস করবে আর হাত ঝেড়ে খালি হাতে বেরিয়ে যাবে, এমনটা হবে না। আমেরিকা আর ইসরায়েলের হামলায় যে ধ্বংসলীলা চলেছে, ইরান তার কড়ায় গন্ডায় ক্ষতিপূরণ আদায় করবে। এটা ইরান সরকার আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে। তাদের মতে লোকসানের তদন্ত এখনও অনেকগুলো লেভেলে হওয়া বাকি, যার পর এই টাকার অঙ্কটা আরও অনেকটা ওপরে যেতে পারে। দেখুন, আমার মনে হয় ইরান এই 270 বিলিয়ন ডলারের লোকসানের দাবি করে আমেরিকা আর ইসরায়েলের উপর একটা বিশাল বড় প্রেশার তৈরি করে দিয়েছে। ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার একটা বড় কারণ এই ক্ষতিপূরণও বটে। কারণ ইরান চায় যে আমেরিকা নিজেদের ভুলের মাসুল দিক। এত বড় একটা অঙ্কের দাবি এটাই বুঝিয়ে দেয় যে এই যুদ্ধে ইরানের অর্থনীতি আর ইনফ্রাস্ট্রাকচারের উপর কতটা গভীর আঘাত এনেছে। এখন যেহেতু চীনও হরমুজ প্রণালীতে তাদের এন্ট্রির কথা ঘোষণা করে দিয়েছে, তাই ইরান ক্ষতিপূরণের এই দাবিতে আরও বেশি কড়া মনোভাব নিতে পারে। আমেরিকা যদি এই ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে তাহলে খুব সম্ভব যে ইরান তাদের হাতের চাবিকাঠি অর্থাৎ হরমুজের রাস্তাটা গোটা দুনিয়ার জন্য আরও বেশি মুশকিল করে তুলবে। এখন দেখার বিষয় এটাই যে এই ক্ষতিপূরণের মামলা কি আলোচনার টেবিলেই মিটে যাবে, নাকি এর বদলে শুরু হবে আরও একটা ভয়ানক ধ্বংসাত্মক যুদ্ধ। তো দর্শক, আপাতত এই ছিল আজ 14ই এপ্রিল সন্ধ্যার সর্বশেষ ব্রেকিং নিউজগুলো, যা আমি খুব সহজভাবে আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এখন এই প্রতিবেদনের বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।